হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হলো। তো চলো বন্ধুরা, আজকের আর্টিকেলটি পড়া যাক। প্রথমে টাইটেলটা দেখো, প্রলংড এক্সপোজার টু কোল মাইনিং কজেস রেসপিরেটরি স্কিন ডিজিজেস ইন ওয়ার্কার্স স্টাডি। আচ্ছা, স্টাডি এখান থেকে এই পর্যন্ত একটা উক্তি বলা যেতে পারে, যেটা স্টাডি বা গবেষণায় বলছে। ঠিক আছে, কি বলছে দেখো, প্রলংড এক্সপোজার অর্থাৎ দীর্ঘমেয়াদী সংস্পর্শ। ঠিক আছে, প্রলংড এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, যে এক্সপোজার বা সংস্পর্শটা কেমন সেটা হচ্ছে প্রলংড, দীর্ঘমেয়াদী, যেটা V3 হিসাবে ইউজ করা হয়েছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ব্যবহার হয়েছে। তো দীর্ঘমেয়াদী সংস্পর্শ কিসের সাথে? টু কোল মাইনিং অর্থাৎ কয়লা খনন কার্যের সাথে। ঠিক আছে, মাইন, কোল মাইন মানে কি? কয়লা খনি বা কয়লা খনন কার্যকে কোল মাইনিং বলি আমরা। তো কোল মাইনিংয়ের সাথে যে দীর্ঘমেয়াদী সংস্পর্শ কজেস, এটা ঘটিয়েছে, কি ঘটিয়েছে? রেসপিরেটরি অর্থাৎ শ্বাস প্রশ্বাস রিলেটেড বা শ্বাস প্রশ্বাস জনিত, এবং কি ঘটিয়েছে? আর স্কিন ডিজিজেস এবং ত্বকের রোগ ঘটিয়েছে ইন ওয়ার্কার্স অর্থাৎ কর্মীদের মধ্যে, যারা কয়লা খনিতে কাজ করে তাদের মধ্যে কিন্তু এই দীর্ঘমেয়াদী যে এক্সপোজার মানে দীর্ঘমেয়াদী সংস্পর্শ এই কয়লা খনির সাথে তাদের কিন্তু ফুসফুসের সমস্যা দেখা গেছে এবং ত্বকের সমস্যা, ত্বকের রোগও দেখা গেছে। ঠিক আছে, এটা কিন্তু স্টাডি বলছে বা গবেষণায় কিন্তু এটা পাওয়া যাচ্ছে। প্রলংড এক্সপোজার টু পলিউট্যান্টস ফ্রম কোল মাইনিং হ্যাজ রেজাল্টেড ইন widespread respiratory and skin diseases among mine workers। ঠিক আছে, দেখো, প্রলংড এক্সপোজার অর্থাৎ দীর্ঘমেয়াদী সংস্পর্শ টু পলিউট্যান্টস মানে যে সমস্ত বস্তু বা জিনিস থেকে দূষণ সৃষ্টি হয় অর্থাৎ দূষক। তো দীর্ঘমেয়াদী সংস্পর্শ দূষকের সাথে ফ্রম কোল মাইনিং অর্থাৎ কয়লা খনি থেকে যে সমস্ত দূষক রয়েছে তার দীর্ঘমেয়াদী এক্সপোজার অর্থাৎ সংস্পর্শ হ্যাজ রেজাল্টেড ইন। আচ্ছা, রেজাল্ট ইন মানে ফলস্বরূপ কোনো কিছু ঘটানো। তো সেটা ঘটিয়েছে কি? হ্যাজ রেজাল্টেড ইন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। তো এটা ঘটিয়েছে ওয়াইড স্প্রেড রেসপিরেটরি অ্যান্ড স্কিন ডিজিজেস। আচ্ছা, ওয়াইড স্প্রেড মানে ব্যাপক, সুদূর প্রসারী। ঠিক আছে, বিভিন্ন অনেক জায়গা জুড়ে ছড়িয়ে পড়া, সেটাকে বলা হয় ওয়াইড স্প্রেড। তো ব্যাপক রেসপিরেটরি অর্থাৎ শ্বাস প্রশ্বাসজনিত এবং স্কিন ডিজিজেস এবং ত্বকের সমস্যা কিন্তু ঘটিয়েছে অ্যামং মাইন ওয়ার্কার্স অর্থাৎ খনির যারা ওয়ার্কার্স রয়েছে, কর্মী রয়েছে তাদের মধ্যে। ঠিক আছে, অ্যান্ড আদার ইনহ্যাবিট্যান্টস এবং অন্যান্য যারা বাসিন্দা রয়েছে কোথাকার? অফ 6 ডিস্ট্রিক্টস ইন ইন্ডিয়া। তো ভারতের 6টা যে ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা রয়েছে, সেই জেলার অধিবাসীদের মধ্যেও কিন্তু এই রোগটা বা এই স্কিন ডিজিজ বা রেসপিরেটরি ডিজিজ কিন্তু ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, হোয়ার যেখানে, তো এই 6 ডিস্ট্রিক্ট সম্পর্কে বলা হচ্ছে যে যেখানে কোল এক্সট্রাকশন ইজ আ মেজর অকুপেশন, যেখানে কিন্তু এই কয়লা উত্তোলন করা অর্থাৎ কয়লা নিষ্কাশন করা এটা হচ্ছে একটা বড় ধরনের অকুপেশন অর্থাৎ পেশা। ঠিক আছে, অকুপেশন মানে পেশা। তো বড় পেশা কিন্তু এই সমস্ত 6টা যে জেলা, সেই 6টা জেলায় কিন্তু মেজর অকুপেশন যদি আমরা দেখি কিন্তু সেখানে কোল এক্সট্রাকশনই অর্থাৎ কয়লা উত্তোলন। এটা কিন্তু কে বলছে দেখো, সেজ আ সার্ভে অফ 1200 হাউসহোল্ড মানে ফ্যামিলি। ঠিক আছে, তো 1200 পরিবারের একটা সার্ভে এই কথাটা কিন্তু বলছে। ঠিক আছে, তো এই সার্ভেটা পাবলিশড হয়েছিল, দেখো সার্ভেটা পাবলিশড হয়েছিল অর্থাৎ এই সার্ভে সম্পর্কে বলা হচ্ছে যেটা পাবলিশড হয়েছিল বাই দ্য ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিয়া। ঠিক আছে, তো এই ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিয়া বলে একটা সংস্থা, তার দ্বারাই কিন্তু পাবলিশ হয়েছিল এই সার্ভেটা। তো এই ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিয়া এটা সম্পর্কে সে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, দেখো কমা দিয়ে, অ্যান অর্গানাইজেশন, এটা হচ্ছে একটা সংস্থা, দ্যাট ওয়ার্কস অন সোশ্যাল জাস্টিস ইস্যু। আচ্ছা, সামাজিক, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, জাস্টিস মানে ন্যায় দেওয়ার বিষয়। ঠিক আছে, বা বিচার দেওয়ার বিষয়, সামাজিক বিচারের যে সমস্ত সমস্যা তার উপরে কিন্তু কাজ করে এই অর্গানাইজেশনটা। ঠিক আছে, ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইন্ডিয়া। তো এই সংস্থায় কিন্তু কি করেছে? সার্ভে করেছে। সেই সার্ভেতে
আগে যেটা বর্ণিত হলো সেটা পাওয়া গেল। ঠিক আছে, দ্য 6 ডিস্ট্রিক্টস আর, তো যে 6টা জেলার কথা বর্ণনা করা হলো সেই 6টা জেলা হলো কোরিয়া অ্যান্ড রায়গড়। তো পুরো ছত্তিশগড়ে অবস্থিত। ধানবাদ অ্যান্ড রামগড়, তো ধানবাদ আর রামগড় কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। অ্যান্ড আঙ্গুল অ্যান্ড জাজপুর, এটা ওড়িশায় অবস্থিত। ঠিক আছে, এই 6টা জেলার কথা বলা হয়েছে। এবারে দেখো মেডিকেল এক্সপেন্সেস, অর্থাৎ চিকিৎসার খরচ। ঠিক আছে, এই প্রবলেমের জন্য চিকিৎসার কী কী খরচ, কত টাকা পড়ছে, এটা নিয়ে বর্ণনা করবে। দেখো, অ্যাটলিস্ট 65% অফ দ্য পার্টিসিপেন্টস ইন্টারভিউড। আচ্ছা, পার্টিসিপেন্ট মানে তোমরা জানো অংশগ্রহণকারী। তো অংশগ্রহণকারী যারা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তো দ্য পার্টিসিপেন্ট ইন্টারভিউড মানে হচ্ছে যে সমস্ত পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারী ইন্টারভিউ দিয়েছিল, ঠিক আছে, তাদের মধ্যে অন্তত 65%, তো অ্যাটলিস্ট 65% অফ দ্য পার্টিসিপেন্টস ইন্টারভিউড, অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের অন্তত 65% রিপোর্টেড, তারা কিন্তু রিপোর্ট করেছিল হেলথ ইস্যুস, অর্থাৎ স্বাস্থ্যর সমস্যার বিষয়ে তারা রিপোর্ট করেছিল। সেই স্বাস্থ্য মানে সমস্যা কী কী? সাচ অ্যাজ ক্রনিক ব্রঙ্কাইটিস, এর মধ্যে রয়েছে দীর্ঘ সময়ব্যাপী ব্রঙ্কাইটিস, এটা একটা ফুসফুসের রোগ। ঠিক আছে, অ্যাজমা অ্যান্ড স্কিন এলমেন্টস, এবং এই ত্বকের সমস্যা, ত্বকের রোগ। ঠিক আছে, সাচ অ্যাজ এক্সিমা, ত্বকের রোগ কী কী আছে? এক্সিমা আছে। ডার্মাটাইটিস, এটাও এক ধরনের রোগ। ঠিক আছে, এখানে ডার্মা হচ্ছে রুট ওয়ার্ড, ডার্মা মানে হচ্ছে স্কিন, তো ডার্মাটাইটিস অর্থাৎ চামড়ায় ইনফ্লেশন টাইপের হওয়া ডার্মাটাইটিস। ঠিক আছে, এটা একটা চামড়ার রোগ। অ্যান্ড এবং ফাঙ্গাল ইনফেকশনস, এবং ছত্রাকজনিত সংক্রমণ। ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ, অর্থাৎ গড়ে আ হাউস হোল্ড ইন দিস ডিস্ট্রিক্টস, এই সমস্ত জেলাগুলোতে একটা পরিবার মানে একটা পরিবার স্পেন্ট, তারা খরচ করত 300 to 1000, তো 300 থেকে 1000 টাকা খরচ করতো ওয়ান মান্থলি মেডিকেল বিলস। তো মান্থলি বা মাসিক যদি মেডিকেল বা চিকিৎসার বিল দেখি, তো এই সমস্ত জেলাগুলিতে একটা পরিবার কিন্তু 300 থেকে 1000 টাকা পর্যন্ত খরচ করতো। ঠিক আছে, মান্থলি। দ্য অ্যাভারেজ অ্যানুয়াল হসপিটালাইজেশন এক্সপেন্সেস, আচ্ছা অ্যাভারেজ মানে গড়, অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, আর হসপিটালাইজেশন অর্থ হচ্ছে হসপিটালে ভর্তি করা। ঠিক আছে, তো গড়ে বা গড় বাৎসরিক ভর্তি হওয়া খরচ, যেটা এক্সপেন্সেস মানে খরচ, তো গড় বাৎসরিক হসপিটালে ভর্তি হওয়ার যে খরচ, সেটা ইন ধানবাদে সেটা কত ছিল? ওয়ার দ্য হাইস্ট, সব থেকে বেশি ছিল এই ধানবাদে। সেটা কত ছিল দেখো, অ্যাট 28,461, তো 28,461 টাকা ফর আ হাউস হোল্ড, একটা পরিবারের জন্য। ঠিক আছে, তো একটা পরিবারের জন্য ধানবাদে সব থেকে হাইয়েস্ট খরচ হয়েছে 28,461 টাকা। এটা কিন্তু অ্যানুয়াল হসপিটালাইজেশন। ঠিক আছে, মানে বাৎসরিক যে ভর্তি হওয়ার, হসপিটালে ভর্তি হওয়ার খরচ সেটা পড়েছে। ঠিক আছে, দ্য সার্ভে অন অ্যান অ্যাভারেজ, তো অন অ্যান অ্যাভারেজ গড়ে সার্ভেটা স্প্যান্ড 18 to 20 ভিলেজেস ইন ইচ ডিস্ট্রিক্ট, তো প্রত্যেক জেলায় অ্যাভারেজে যদি দেখি গড়ে, তো এই সার্ভেটা এক্সপ্যান্ড করেছিল, মানে এই সার্ভেটা কতদূর বিস্তৃতি লাভ করেছিল বা ইনক্লুড ছিল। ঠিক আছে, অন্তর্ভুক্ত ছিল এই সার্ভের মধ্যে 18 থেকে 20টা গ্রাম, কিন্তু প্রত্যেক জেলা থেকে 18 থেকে 20টা গ্রাম কিন্তু অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, 6টা ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে যারা মেনলি কোল মানে প্রোডাকশনের উপরে নির্ভর করে বেঁচে থাকে। তো তাদের এই সমস্ত জেলাগুলোতে 18 থেকে 20টা জেলায় কিন্তু এই সার্ভেটা করা হয়েছে। ঠিক আছে, পিপল লিভিং ক্লোজার টু, তো লোকজন যারা বসবাস করছে, ক্লোজার টু মানে কাছাকাছি, কিসের কাছাকাছি? লোকজন যারা বসবাস করছে দ্য মাইন্স, তো মাইনের কাছাকাছি, ক্লোজ টু দ্য মাইন্স মানে মাইন বা খনির কাছাকাছি যে সমস্ত মানুষজন বসবাস করছে, আর রিলেটিভলি মোর ভালনারেবল, রিলেটিভলি মানে তুলনামূলকভাবে, তো তুলনামূলকভাবে এরা কিন্তু বেশি কিন্তু ভালনারেবল মানে হচ্ছে উইক, বা এরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, ভালনারেবল মানে হচ্ছে যে কোনো একটা কিছু হলে, যে কোনো একটা বিপর্যয় হলে, যে কোনো একটা কিছু হলে, অ্যাক্সিডেন্ট যাই হোক না কেন, সব থেকে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে বলা হয় ভালনারেবল। ঠিক আছে,
তো যারা মাইন বা খনির কাছাকাছি রয়েছে তারাই কিন্তু সবচেয়ে বেশি ভালনারেবল অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। ধানবাদ অ্যান্ড রামগড়, তো ধানবাদ এবং রামগড় হুইচ হ্যাভ মোর পিপল লিভিং ইন সাচ জোনস, তো এই সমস্ত জোন বা অঞ্চলে সবথেকে বেশি পিপল কিন্তু বসবাস করছে। হুইচ হ্যাভ মোর পিপল লিভিং, এই সমস্ত এলাকায় কিন্তু বেশি মানুষ বসবাস করছে ধানবাদ আর রামগড়ে, ঠিক আছে। তো এই ধানবাদ এবং রামগড়, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন। তো মেন সাবজেক্ট ধানবাদ অ্যান্ড রামগড়। তো এইবারে দেখো এর ভার্ব আসছে এখানে। তো ধানবাদ এবং রামগড় হ্যাভ হায়ার ইনসিডেন্টস অফ লাং অ্যান্ড ব্রিদিং রিলেটেড ডিজিজেস অ্যান্ড স্কিন ইনফেকশন। তো এই রামগড় এবং ধানবাদে রয়েছে সবথেকে হায়ার ইনসিডেন্ট, মানে সবথেকে বেশি কিন্তু এখানে ঘটনা ঘটেছে কিসের, লাং অ্যান্ড ব্রিদিং রিলেটেড ডিজিজেস, অর্থাৎ ফুসফুস এবং শ্বাস প্রশ্বাসজনিত, ঠিক আছে, রোগের এবং স্কিনের ইনফেকশন বা সংক্রমক, ত্বকের সংক্রমণের, ঠিক আছে। শিফট ফ্রম কোল, কোল মানে কয়লা, তো কয়লা থেকে শিফট হওয়া অর্থাৎ পরিবর্তিত হওয়া বা, ঠিক আছে, রূপান্তর হওয়া। দ্য ব্রডার থ্রাস্ট অফ দ্য স্টাডি, এখানে থ্রাস্ট বলতে মেন বিষয়বস্তু বা মেন লক্ষ্য, ঠিক আছে। তো এই ব্রডার বা বিস্তৃত বা থ্রাস্ট বলতে আমরা সুদূর প্রসারী পারপাস বা লক্ষ্য বলতে পারি। তো সুদূর প্রসারী যদি উদ্দেশ্য বা লক্ষ্য আমরা দেখি অফ দ্য স্টাডি, এই স্টাডিটার বা এই গবেষণার, ওয়াজ টু, এটা ছিল যে টু ইনভেস্টিগেট করা, তদন্ত করা, আর জাস্ট ট্রানজিশন, একটা ন্যায্য ট্রানজিশনের একটা ইনভেস্টিগেট করা, তদন্ত করা, অথবা হাউ, কিভাবে, দোজ হু আর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন কোল মাইনিং, ঠিক আছে, ওই সমস্ত লোক যারা সরাসরিভাবে কিন্তু ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভর করে থাকে কিসের উপরে, অন কোল মাইনিং অর্থাৎ কয়লার খনন কার্যে যারা সরাসরিভাবে যুক্ত বা নির্ভর করে থাকে, মে বি ইফেক্টিভলি অ্যান্ড সেন্সিটিভলি ট্রানজিশনড ফ্রম দিস জব। তো এখানে দেখো মে বি, তাদেরকে কিন্তু ইফেক্টিভলি অর্থাৎ কার্যকরভাবে এবং সংবেদনশীলভাবে তাদেরকে ট্রানজিশন করা যেতে পারে, ঠিক আছে, মে বি ট্রানজিশন, তাদেরকে ট্রানজিশন করা যেতে পারে, রূপান্তর করা যেতে পারে ফ্রম দিস জবস, এই সমস্ত জবস থেকে তাদেরকে কিন্তু ট্রানজিশন হতে পারে, তাদেরকে রূপান্তর হতে পারে বা চেঞ্জ হতে পারে তারা, ঠিক আছে। কয়লা খনির যে সমস্ত জব, সেই জব থেকে কিন্তু তাদেরকে ট্রানজিশন বা রূপান্তর হতে পারে কার্যকরীভাবে এবং সেন্সিটিভলি, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ডস শিফট অ্যাওয়ে ফ্রম কোল, বিশ্বের রূপান্তর বা সরে আসা, ঠিক আছে, শিফট অ্যাওয়ে মানে কোনো স্থান থেকে কোনো স্থানে সরে আসা, ঠিক আছে, তো বা পরিবর্তিত হওয়া। তো এই কোল থেকে যে পরিবর্তিত হওয়া বা কোল থেকে সরে আসা বিশ্বের, ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশা করা হচ্ছে যে টু রেজাল্ট ইন, যে এটা ঘটাবে সিগনিফিক্যান্ট জব লসেস, এটা কিন্তু ব্যাপক বড় ধরনের একটা চাকরিচ্যুত হওয়া ঘটনাকে ঘটাবে, অ্যান্ড ইকোনমিক ডাউনটার্ন এবং অর্থনৈতিক মন্দা, ডাউনটার্ন মানে হচ্ছে মন্দা, তো অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে ইন কোল ডিপেন্ডেন্ট রিজিয়ন, যে সমস্ত এলাকা কোল ডিপেন্ডেন্ট অর্থাৎ কয়লার উপর নির্ভর করে বেঁচে থাকে, ঠিক আছে, যারা জীবিকা উপার্জন করে থাকে এই কয়লার উপরেই, তো তাদের এলাকাতে কিন্তু এই ইকোনমিক ডাউনটার্নটা দেখা দেবে, আর সিগনিফিক্যান্ট জব লসেসও দেখা দেবে, অর্থাৎ ব্যাপক বড় ধরনের অনেক বড় সংখ্যার কিন্তু মানুষ চাকরি হারাতে চলেছে। দিস উইল ইম্প্যাক্ট নট অনলি দ্য কোল মাইনার্স অ্যান্ড ওয়ার্কার্স ডিরেক্টলি, বলছে এটা কেবল ইম্প্যাক্ট বা প্রভাবিত করবে না শুধুমাত্র কোল মাইনাররা, মানে যারা কয়লা খনন করে, ঠিক আছে, শুধুমাত্র তারাই যে ক্ষতিগ্রস্ত হবে, এবং ওয়ার্কার্স যারা কাজ করে ডাইরেক্টলি তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে এমনটা নয়, বাট অলসো তার সাথে সাথে তারাও ক্ষতিগ্রস্ত হবে বা তাদেরও ইম্প্যাক্ট পড়বে দ্য ব্রডার লোকাল ইকোনমি, অর্থাৎ বিস্তৃতি যে স্থানীয় ইকোনমি রয়েছে, ঠিক আছে, তার উপরেও কিন্তু প্রভাব পড়বে, ঠিক আছে। শুধুমাত্র যারা ডিপেন্ড করে থাকে কয়লা খনির উপরে তারাই শুধু কিন্তু ইম্প্যাক্ট তাদের উপরই পড়বে না, ওই এলাকার যতগুলো ইকোনমি রয়েছে ওই এলাকার ব্রডার ইকোনমি সেটার উপরেও কিন্তু ইম্প্যাক্ট পড়বে। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডিসপ্যারিটিস ওয়ার এভিডেন্ট অ্যাক্রস ডিস্ট্রিক্ট,
আচ্ছা, সামাজিক এবং অর্থনৈতিক যে বৈষম্য, ডিসপ্যারিটিস মানে বৈষম্য, তো সামাজিক এবং অর্থনৈতিক যে বৈষম্য ওয়ার এভিডেন্ট, এটা কিন্তু স্পষ্ট অ্যাক্রস ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলা জুড়ে যদি আমরা দেখি সেখানে কিন্তু সামাজিক এবং ইকোনমিক কিন্তু একটা বৈষম্য দেখা যায়, ঠিক আছে। উইথ ভেরিইং ইনকাম লেভেলস, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনকাম লেভেল রয়েছে, একজনের ইনকাম বেশি আরেকজনের ইনকাম কম, ঠিক আছে, এরকম ভেরিইং রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনকামের স্তর রয়েছে। এবং ইররেগুলার ওয়েজ রিসিট প্যাটার্নস, এবং অনিয়মিত মজুরি প্রাপ্তির ধরন রয়েছে, ঠিক আছে, অনিয়মিত, কেউ আগে পাচ্ছে কেউ লেটে পাচ্ছে, তো একটা অনিয়মিত পারিশ্রমিক প্রাপ্তির একটা ধরন রয়েছে। সেড পূজা গুপ্তা, এটা কিন্তু পূজা গুপ্তা বলেছে, ঠিক আছে, এটা একটা উক্তি, দেখো এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা একটা স্পিচ বা উক্তি। তো এটা বলেছে কে? এটা বলেছে পূজা গুপ্তা। তো পূজা গুপ্তা সম্পর্কে বলা হচ্ছে যে ইনি হচ্ছেন কো অথর অফ দ্য স্টাডি, এই স্টাডি বা গবেষণার সহলেখক, এবং রিসার্চ অ্যাসোসিয়েট, এবং রিসার্চে যিনি সহযোগিতা করেন সহকারী অ্যাট দ্য NFI, অর্থাৎ এই সংস্থার রিসার্চের সহকারী এবং স্টাডির একজন কো অথর, ঠিক আছে। ধানবাদ ঝাড়খণ্ড অ্যান্ড কোরিয়া ছত্তিশগড়, ঠিক আছে। তো ধানবাদ, ঝাড়খণ্ডের ধানবাদ এবং ছত্তিশগড়ের যে কোরিয়া আছে জেলা, আর সোললি রিলায়েন্ট অন মানে ডিপেন্ড অন, নির্ভর করে, ঠিক আছে, এটা সোললি মানে হচ্ছে অনলি, ঠিক আছে, তো অনলি এরা বা জাস্ট ডিপেন্ড করে, শুধুমাত্র ডিপেন্ড করে, বা এরা কাদের উপর নির্ভর করে? এই জেলাগুলো কোল প্রোডাকশনের উপর, ঠিক আছে, অর্থাৎ কয়লা উত্তোলনের উপর বা কয়লা উৎপাদনের উপর, ঠিক আছে, কয়লা উৎপাদনের উপর। অ্যান্ড রিপোর্টেড লোয়ার ইনকামস, এবং এই ধানবাদ আর কোরিয়া কিন্তু রিপোর্ট করেছে একদম কম ইনকাম দেন দ্য মোর ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট লাইক আঙ্গুল। বলছে যে মোর ডাইভার্সিফাইড বা সবথেকে বেশি বৈচিত্র্যপূর্ণ শিল্প জেলাগুলোর থেকে এই ধানবাদে কিন্তু সবথেকে কম কিন্তু ইনকাম রিপোর্ট হয়েছে। তো এর মধ্যে রয়েছে এই ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে আঙ্গুল, যেটা ওড়িশাতে অবস্থিত, ঠিক আছে। শি সেড ইন আ প্রেস স্টেটমেন্ট, তো তিনি বলেন একটা প্রেস স্টেটমেন্টে তিনি কিন্তু বলেন, ঠিক আছে, একটা প্রেস স্টেটমেন্টে তিনি কিন্তু একথা বলেছিলেন, ঠিক আছে। পূজা গুপ্তার কথা এখানে বলা হচ্ছে, শি বলতে এখানে পূজা গুপ্তা, ঠিক আছে। রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ নবীকরণযোগ্য শক্তি, ঠিক আছে, যে শক্তিকে পুনরায় আবার নতুন করে তৈরি করা যায় সেটাকে বলা হয় রিনিউয়েবল এনার্জি, যেমন ওয়াটার, ঠিক আছে, ওয়াটার এনার্জি, তারপর হচ্ছে সোলার এনার্জি, এরকম ধরনের, ঠিক আছে, জোয়ার ভাটা শক্তি, এগুলো হচ্ছে কি বলতো? রিনিউয়েবল এনার্জি। হোয়াইল ইন্ডিয়া হ্যাজ কমিটেড টু সোর্স নিয়ারলি 500 গিগাওয়াট অফ ইলেকট্রিসিটি। আচ্ছা দেখো, হোয়াইল আর কমার এখানে ব্যবহার আছে, যেখানে সেখানে অর্থ দেয়, যে যেখানে সে 10 টাকা পেয়েছে তো সেখানে তার ভাই 20 টাকা পেয়েছে, এরকম ধরনের অর্থ আসে, ঠিক আছে। তো যেখানে ইন্ডিয়া একদিকে কি বলছে? হ্যাজ কমিটেড, তো একদিকে ইন্ডিয়া কমিট করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, টু সোর্স, যে যোগান দেবে বা জেনারেট করবে, নিয়ারলি একেবারে 500 গিগাওয়াট ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কিন্তু সোর্স দেবে, অর্থাৎ জেনারেট করবে। ইন্ডিয়া এটা কমিটেড, হ্যাজ কমিটেড, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা একদম কমিট করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে 500 গিগাওয়াট কিন্তু সোর্স করবে বা জেনারেট করবে, ঠিক আছে। তো এখান থেকে এই পর্যন্ত আবার অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। দেখো যে এই যে 500 গিগাওয়াটটার কথা বলা হলো, এটা কিন্তু নিয়ারলি হাফ ইটস প্রজেক্টেড ইনস্টলড ক্যাপাসিটি ফর 2030, অর্থাৎ 2030 সালের জন্য, অর্থাৎ 2030 সালের মধ্যে আর কি, প্রায় অর্ধেক, ঠিক আছে, প্রায় অর্ধেক যেটা প্রজেক্ট করেছিল ইনস্টলড, অর্থাৎ স্থাপিত যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটি 2030 সালের মধ্যে এর অর্ধেক, অর্থাৎ এই 500 গিগাওয়াটটা হচ্ছে ইন্ডিয়ার প্রজেক্ট করা স্থাপিত যে ক্যাপাসিটি রয়েছে 2030 সালের মধ্যে, তার অর্ধেক কিন্তু এই 500 গিগাওয়াট, যেটা কিন্তু সোর্স করা হবে কোথা থেকে বলো তো? ফ্রম রিনিউয়েবল এনার্জি সোর্সেস, ঠিক আছে।
তো এই ইন্ডিয়া কমিট করেছে যে সে 500 গিগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করবে কোথা থেকে, রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে, ঠিক আছে, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি থেকে, ঠিক আছে, অর্থাৎ ওয়াটার, ঠিক আছে, বায়ু শক্তি হতে পারে, জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ আর সৌরবিদ্যুৎ হতে পারে, ঠিক আছে। ওদিকে কোল ইজ এক্সপেক্টেড টু বি দ্য মেন স্টে অফ পাওয়ার জেনারেশন ইন ইন্ডিয়া ফর ডিকেডস। সেখানে কিন্তু কোল বা কয়লাকে এক্সপেক্ট করা হয়েছে যে এটা কিন্তু মেন স্টেই থাকবে, অর্থাৎ মূল স্তম্ভ হিসাবেই থাকবে পাওয়ার জেনারেশনের দিক দিয়ে, অর্থাৎ বিদ্যুৎ প্রস্তুতির বা বিদ্যুৎ উৎপাদনের মেন স্টে অর্থাৎ মূল সোর্স বলতে পারি, মেন সোর্সই থাকবে ইন ইন্ডিয়া, ভারতে, ফর ডিকেডস, অর্থাৎ আসন্ন যে কয়েক বছর, আসন্ন যে যুগ, সেই যুগেও কিন্তু এই কয়লার ব্যবহার কিন্তু মেন স্টেই থাকবে, এটা কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে। যদিও ইন্ডিয়া কমিট করেছে যে সে 500 গিগাওয়াট কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করবে রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে, তবুও কিন্তু কয়লাই কিন্তু মেন স্টে বা মূল স্তম্ভ বা মেন সোর্স হিসাবেই দেখা যাচ্ছে আসন্ন সময়গুলোতে, ঠিক আছে। নিয়ারলি হাফ অফ ইন্ডিয়াস installed power generation capacity or about 205 gigawatt are coal power thermal plants. নিয়ারলি মানে প্রায়, তো প্রায় অর্ধেক, নিয়ারলি হাফ অফ ইন্ডিয়াস ইনস্টলড পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি। তো ভারতের যে স্থাপিত বিদ্যুৎ উৎপাদনের যে ক্যাপাসিটি তার অর্ধেক, প্রায় অর্ধেক, অথবা যদি দেখি প্রায়, অ্যাবাউট মানে প্রায় 205 গিগাওয়াট আর কোল পাওয়ার্ড থার্মাল প্লান্টস। এটা কিন্তু কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, থার্মাল প্লান্টস মিন্স তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, কোল পাওয়ার্ড কয়লা চালিত। তো ভারতে যদি দেখা হয় তো ভারতের যে সমস্ত স্থাপিত পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি রয়েছে তার অর্ধেক কিন্তু এই কয়লা চালিত থার্মাল প্লান্টস বা তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা প্রডিউস করে প্রায় 205 গিগাওয়াটের মতো বিদ্যুৎ, ঠিক আছে। চেঞ্জ হাউ এভার ইজ ইন দ্য এয়ার, ঠিক আছে, তো চেঞ্জ মানে পরিবর্তন, হাউ এভার মানে যাই হোক বা তবে পরিবর্তনটা ইজ ইন দ্য এয়ার, পরিবর্তনটা এয়ারে রয়েছে। ইফ ইউ সে সামথিং ইজ ইন দ্য এয়ার ইট মিনস সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন, ঠিক আছে, কোনো কিছু একটা ঘটতে চলেছে। ইন দ্য এয়ার মানে কোনো কিছু ফিউচারে ঘটতে চলেছে, খুব শীঘ্রই ঘটতে চলেছে, ঠিক আছে। তো এই পরিবর্তনটা কিন্তু খুব শীঘ্রই ঘটতে চলেছে। অ্যাজ রিনিউয়েবল এনার্জি, যেহেতু পুনর্নবীকরণযোগ্য শক্তি অ্যাকাউন্টেড ফর 71.5% অফ দ্য রেকর্ড 13.6 গিগাওয়াট পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি। তো পাওয়ার জেনারেশন যে ক্যাপাসিটি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের যে ক্ষমতা, সেই ক্ষমতা রেকর্ড 13.6 গিগাওয়াট, এই রেকর্ডের 71.5% কিন্তু এটা সমান, অ্যাকাউন্টেড মানে কিসের সমান, তো এই রিনিউয়েবল এনার্জির সমান, ঠিক আছে। তো যেটা কিন্তু অ্যাডেড বাই ইন্ডিয়া, যেটা কিন্তু ইন্ডিয়ার দ্বারা অ্যাড করা হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, ইন দ্য জানুয়ারি মার্চ কোয়ার্টার দিস ইয়ার। তো এই বছরে তো জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যে কোয়ার্টার মানে হচ্ছে 3 মাসের সময়কে কোয়ার্টার বলে। তো 3 মাসের সময় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে, জানুয়ারি থেকে মার্চ। তো এবছরে এই 3 মাসের সময়ে প্রথমবারের জন্য ইন্ডিয়া কিন্তু এটা অ্যাড করেছে যে এই রেকর্ড 13.6 গিগাওয়াট পাওয়ার জেনারেশন ক্যাপাসিটির 71.5% সেটা অ্যাকাউন্টেড ফর কিসের সমান, রিনিউয়েবল এনার্জির সমান, ঠিক আছে। সেই জন্যই কিন্তু পরিবর্তন কিন্তু ইজ ইন দ্য এয়ার, অর্থাৎ পরিবর্তন আসতে চলেছে, পরিবর্তন ইজ হ্যাপেনিং সুন, ঠিক আছে। হোয়াইল কোল শেয়ার, যেখানে কয়লার শেয়ার যদি আমরা দেখি, ইনক্লুডিং লিগনাইট সহ, তো লিগনাইট এক ধরনের কোলেরই ধরন, ঠিক আছে। তো লিগনাইট সহ কোলের শেয়ার বা কয়লার শেয়ার কতটা, অফ দ্য টোটাল পাওয়ার ক্যাপাসিটি, তো টোটাল যে পাওয়ার ক্যাপাসিটি বিদ্যুৎ ক্ষমতা তার কিন্তু কোলের শেয়ার অর্থাৎ কয়লার শেয়ার কত পার্সেন্ট, ড্রপড বিলো 50% ফর দ্য ফার্স্ট টাইম
সিন্স দ্য 1960s, 1960 দশকের পর থেকে যদি আমরা দেখি, এটাই কিন্তু প্রথমবারের জন্য যে এই কোলের শেয়ারটা এটা ড্রপ হয়ে গেছে, নিচে নেমে গেছে, 50%-এরও নিচে নেমে গেছে। ঠিক আছে, এর আগে কিন্তু 50% সবসময় উপরে থাকতো কয়লার শেয়ারটা, কিন্তু প্রথমবারের জন্য সেই 1960 সাল থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত ভারতে কিন্তু 50%-এরও কম কিন্তু কোলের শেয়ারটা নেমে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে অন্যান্য সোর্স থেকে বিদ্যুৎ উৎপন্ন করার প্রবণতা বেড়ে গেছে ইন্ডিয়াতে। ঠিক আছে, যেমন ধরতে পারে রিনিউয়েবল সোর্স থেকে, বিশেষ করে যেমন ওয়াটার, সোলার এনার্জি। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। তো আশা করি আর্টিকেলটি বুঝতে পেরেছো, আশা করি এখান থেকে কিছু হলেও শিখলে। তো পরবর্তীতে এরকম কোনো আর্টিকেল নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।